আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। গত ভিডিওতে আমার প্রিয় আপুরা যে চাদরটা দেখেছিলেন, বাটিকের যে চাদর, অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন যে চাদরটা আমি কত দিয়ে নিয়েছিলাম অনলাইন থেকে। তো চাদরটা কিন্তু একদম সস্তায় নিয়েছি। দুইটার চাদরের দাম কিন্তু দুই রকম। তো বাটিকেরটা আমার কাছে 350 টাকা নিয়েছিল, আর এই চাদরটা বরাবর 300 টাকা নিয়েছিল। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আগামী ভিডিওতে এই চাদরগুলোর রিভিউ দিব। চাদরগুলো আসলে কেমন, এত কম দামে কিনে চাদরগুলো কি ঠকেছি কিনা। অনেক সময় আমরা অনেক দামের জিনিস কিনেও কিন্তু ঠকে যাই। সেই হিসেবে এই প্রাইজে এই চাদরগুলো কিন্তু বেশ ভালো। গত ভিডিওতে যে চাদরটা আমি খাটে বিছিয়েছিলাম, ওই চাদরটা উঠিয়ে কিন্তু আমি নতুন আরেকটা চাদর বিছিয়ে দিলাম। এই চাদরটা সোহানা পছন্দ করেছিল, আর বাটিকের চাদরটা আমি পছন্দ করেছিলাম। তবে আমার পছন্দের চেয়ে আমার মেয়ের পছন্দ কিন্তু অনেক বেশি ভালো। ওই চাদরটা বিছানোর পর যতটা না সুন্দর লেগেছে, এই চাদরটা বিছানোর পর বেশি সুন্দর লাগছে। তবে চাদরগুলো একটু শর্ট, মানে একটু খাটো হলেও কিন্তু চাদরগুলো বেশ ভালো। এই দামে এই চাদরগুলো পাওয়া বা এই চাদরগুলো এত ভালো হবে আমি কখনো বুঝতেই পারি নাই। তো যাই হোক, এখানে কিন্তু আমি 2টা 3 পিস নিয়েছিলাম। গ্রামের বাড়ি যেহেতু যাব, তো গ্রামের বাড়ি যাওয়ার পর সেখান থেকে আমরা সবাই মিলে আমার ছোট বোনের বাড়ি বেড়াতে যাব, সে হচ্ছে নোয়াখালী। তো সেজন্য 2টা 3 পিস নিলাম বাসায় পরার জন্য। এমনিতে আমি সবসময় ডিপ কালার 3 পিস পরি, তো এবার একটু লাইট কালার 3 পিস আনলাম। এমনিতে এখন কিন্তু তেমন একটা মার্কেটে যাওয়া হয় না। এই 3 পিস 2টা কিন্তু আমি মার্কেট থেকে কিনে নেই। আমাদের বাসার পাশে আমাদের এক আপা, উনি কিন্তু অনলাইনে বিজনেস করেন। যখন থেকে ওনার সাথে আমার পরিচয়, তো তখন থেকেই কিন্তু আমি তার কাছ থেকে বিছানার চাদরগুলো 3 পিসগুলো সবসময় নিয়ে থাকি। খুব বেশি ভালো কিন্তু 3 পিস বিছানার চাদরগুলো। তো অনলাইনে যেহেতু বিক্রি করেন আমার বাসার কাছে, আমার অনলাইনে কিনতে হয় না। আমি ওনার বাসায় যেয়ে তারপরে কিন্তু দেখে শুনে পছন্দ করে নিয়ে আসি। তো আমার এই 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু ওড়নাটার জন্য বেশি ভালো লেগেছে। ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছিলাম। আজকের ভিডিওতে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করেছি এইগুলো নিয়ে ভিডিওটা সাজিয়েছি। আমরা মেয়েরা গুছিয়ে কাজ করতে অনেক বেশি ভালোবাসি এবং গুছিয়ে কাজ করার চেষ্টা করি। গুছিয়ে কাজ করলে কিন্তু আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজে কিন্তু করা যায়। এলোমেলো কাজ করলে দেখা যায় কি কোনটা রেখে কোনটা করব, তখন একদম মাথা ঘুরে যায়, হিমশিম খাওয়ার অবস্থা। তবে গুছিয়ে কাজ করলে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি করে থাকি, খুব সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করা যায় এবং গুছিয়ে করা যায়। আর শীতের সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলা যায়। শীতের দিনটা একদমই ছোট, আমরা সবাই জানি। এই দিনে কাজ করে কিন্তু আমরা সময় মতো কাজগুলো শেষ করতে পারি না। একটু সকাল সকাল যদি ঘুম থেকে উঠি তাহলে কিন্তু তাড়াহুড়া না করে কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর দেরিতে যদি ঘুম থেকে উঠি তাহলে কিন্তু কাজ নিয়ে অনেক বেশি তাড়াহুড়া করতে হয়। তখন কোনটা রেখে কোনটা করব, কোন কাজটা আগে শেষ করব, তো তারপরে এক পর্যায়ে সবগুলো কাজ একসাথে নিয়ে তো হিমশিম খেতে হয়। শীত আসার পরে আমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি, আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে সেজন্য তো আর একটু বেশি প্যারা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করতে পারি। এখানে দুপুরের রান্নার জন্য আয়োজন করেছি। তো আমি কিন্তু রান্নার জন্য অফ ক্যামেরায় সব কেটে বেছে ধুয়ে একদম রেডি করে রেখেছি। গতকাল রাতে মোস্তাকিমের বাবা ছোট ছোট মূলা এনেছিল, তো
তো মূলা শাকটা আমি রাতেই ভাজি করেছিলাম, আর যে ছোট মূলাটা ওইটা রেখে দিয়েছিলাম। তো আজকে মূলা পুঁটি মাছ দিয়ে রান্না করব, সেই সাথে বেগুন ভাজবো, একটু পোলাও রান্না করব, গরুর মাংস রান্না করব। তো মুস্তাকিমকে স্কুল থেকে নিয়ে আসার টাইমে 2টা বেগুন নিয়ে এসেছিলাম ভাজা করার জন্য, আর লেবু নিয়ে এসেছিলাম, ঘরে শসা টমেটো ছিল। তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। এখন পর্যন্ত কিন্তু চাদরের ফাইনাল রিভিউ দেওয়া বাকি। আমি চাদরটা ভিজিয়ে রেখে এসেছি, রান্নার ফাঁকে চাদরটা ধুয়ে দিব, তখন আপনাদের সাথে শেয়ার করব আসলে চাদরটা কোনো ধরনের রং উঠেছে কিনা বা চাদরটা কেমন। তো এখানে কিন্তু মশলাটা কষিয়ে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। লাইনের গ্যাস যেহেতু অল্প, তো গরুর মাংস কিন্তু অল্প গ্যাসে খুব বেশি সুন্দর হয়। আর গরুর মাংসটা বসিয়ে আমি কিন্তু সংসারের কাজগুলো করছিলাম। তরকারিটা ঢাকা দিয়ে দিব, সাথে যে মূলাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো পানিতে ভিজিয়ে রাখবো, কারণ ছোট ছোট মূলায় কিন্তু অনেক বালু থাকে। তো ভিজিয়ে রাখলে দেখা যায় বালুটা নিচে পড়ে যায়। তো এগুলো ভিজিয়ে আমি কিন্তু ফাঁকে অনেক কাজ করেছি, এসে দেখি মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ আরও কষাবো, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো কাপড় ধুয়ে নিয়েছি, বারান্দায় ছড়িয়ে দিচ্ছিলাম। যেহেতু শীতকাল, আমার বারান্দায় কিন্তু একদমই রোদ আসে না, কাপড়গুলো শুকাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই প্রতিদিন অল্প অল্প করে কাপড় ধুয়ে দিই, কাপড় জমা করি না। তো চাদরটা ধোয়ার পর কিন্তু একটু রং ওঠে নাই। আমি কিন্তু ভেবেছিলাম যে যেহেতু বাটিকের চাদর রং তো অবশ্যই উঠবে, কিন্তু না, একদমই রং ওঠে নাই। সত্যি চাদরগুলো খুব বেশি ভালো। 2 ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, এক হচ্ছে মুখোশধারী বন্ধু, আর হচ্ছে স্বার্থলোভী মানুষ। আমাদের জন্য এই 2 ধরনের মানুষ কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, আর এই 2 প্রকার মানুষ কিন্তু চেনাটা সত্যি খুব কষ্ট। দেখবেন স্বার্থলোভী মানুষগুলোই কিন্তু স্বার্থের প্রয়োজনে কাছে টানে, ভালো একটা সম্পর্ক তৈরি করে, বন্ধুত্ব করে, যে ওনার স্বার্থ শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দিতে একবারও ভাববে না। আর মুখোশধারী বন্ধু, সে তো আপনার সাথেই থাকবে, ভালো ব্যবহার করবে, আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, কিন্তু আপনার একটা ভালো সময় হোক, আপনার কোনো সাফল্য হোক, বা আপনি জীবনে ভালো কিছু করছেন, ভালো দিকে এগিয়ে যাচ্ছেন, তখন দেখবেন তার মুখে চিন্তার আর অখুশির ভাঁজ ফুটে তুলবে। তখন কিন্তু বুঝে নেবেন আপনার সেই মুখোশধারী বন্ধু কিন্তু তিনি। আমরা মুখোশধারী বন্ধু আর হচ্ছে স্বার্থলোভী মানুষ খুব দেরিতে হলেও কিন্তু চিনতে পারি, কারণ তারা তাদের স্বার্থ অনুযায়ী আসল রূপটা কিন্তু ঠিকই একদিন দেখিয়ে দেয়। এখানে পোলাও রান্না করছি। পোলাও রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যদিও পোলাও তেমন একটা মশলা লাগে না, শুধু আদা রসুন আর গরম মশলা ছাড়া। তো আমি এখানে চালটা ভালো করে ভেজে নিব, একপাশে একটু লেগে গিয়েছিল। তো ইদানিং আমার সিলিন্ডারের চুলাটা না, একপাশে আগুনের তাপটা অনেক বেশি ওঠে, এই সমস্যাটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তো রান্না করতে তেমন একটা ভালো লাগে না কিন্তু এরকম হলে। এখানে চালটা ভালো করে ভেজে নিয়েছি, আমি যেহেতু গরম পানিটা বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। অনেকে পোলার মধ্যে কিন্তু গরম পানিটা মেপে দেয়, আমি আবার মেপে দেই না, আমি অনুমান করে দিয়ে দেই। তো আমার পোলাওটা সবসময় খুব সুন্দর পারফেক্ট হয়। এখানে যে মূলাগুলো ভাপ দিতে দিয়েছিলাম, এগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন রান্নাটা বসিয়ে দিব। মূলা কিন্তু পুঁটি মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে, এটা হচ্ছে শীতকালীন সবজি, আর শীতকালে যে কোনো সবজি অনেক বেশি মজার হয়। মশলাটা ভালো করে কষানোর পর মূলাটা দিয়ে দিলাম, আর কিছু আলু কেটে রেখেছিলাম। একদম খালি মূলা কিন্তু খেতে ভাল লাগবে না, তাই সাথে কিছু আলু দিয়ে দিলাম। অনেকে মূলা খেতে চায় না, তবে মূলা কিন্তু অনেক বেশি মজার একটা সবজি। আমার কাছে মূলাটা
ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বা শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আজকে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। মুস্তাকিমের বাবা অনেকদিন ধরেই বলছিল পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে খাবে, তো আজকে ওনার পছন্দেই মূলাটা রান্না করলাম। এইদিকে পোলাওটা হয়ে গিয়েছে, আর একটু দমে বসিয়ে রাখবো। তো দমে বসিয়ে রাখলেই দেখা যায় কি পোলাওটা খুব সুন্দর হয়ে যাবে। যখন পোলাওর মধ্যে একটু একটু পানি থাকে তখন কিন্তু আমি ওইটা নামিয়ে দমে দিয়ে রাখি, তো খুব সুন্দর হয়ে যায়। আমি আগে কিন্তু পোলাওটা তেমনভাবে রান্না করতে পারতাম না, এখন খুব সুন্দর রান্না করতে পারি মাশাআল্লাহ। এখন আমি সব ধরনের রান্নাই শিখে গিয়েছি। আগে দেখা যায় যে রান্নাটা পারতাম না, গ্রামে বড় আপুর কাছে ফোন দিতাম, মার কাছে ফোন দিতাম, ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে রান্নাটা কিভাবে রান্না করব। তো এখন আলহামদুলিল্লাহ সবগুলো রান্নাই আমি শিখে গিয়েছি, আস্তে আস্তে আমি সব কিছুই রান্না করতে পারি। তবে সব কিছু শিখলেও একটা জিনিস কিন্তু এখনও শিখতে পারি নাই, তবে সেটা শেখার আগ্রহ আমার কাছে নাই, কারণ আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। আমি কিন্তু পিঠা একদমই বানাতে পারি না। আমি কখনো কৌতূহলও করি নাই যে পিঠা বানাবো বা পিঠা বানানো শিখবো। পিঠা বানানোটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, তাই কখনো কিন্তু শেখার আগ্রহ জাগে নাই। তো যাই হোক, আমি কিন্তু এখানে বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ভালো করে মূলাটা সিদ্ধ করে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে গরম পানি যেহেতু করে রেখেছি, রান্নাটা বেশিক্ষণ লাগবে না, একটু গরম পানি দিব আর মাখা মাখা ঝোল রাখবো। পুঁটি মাছে তেমন একটা ঝোল ভালো লাগে না, আর মূলাও কিন্তু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে না। আজ আমার বারান্দার চড়ুই পাখিগুলো আমার সাথে ভয়েস দিতে বসেছে। সব সময় তো দেখে আমি একা একা আপনাদের সাথে বকবক করি, তাই আজকে আমার পাখিগুলো কিন্তু আমার সাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে আপনাদের সাথে বকবক করছে। তো আপু ভাইয়ারা, আপনারা কিন্তু আমার ভিডিওতে আজকে অনেক বেশি চড়ুই পাখির ভয়েস পাবেন, শব্দ পাবেন। ওনাদেরকে আমার কাছ থেকে সরাতেই পাচ্ছি না, তো যাই হোক তাদেরকে সাথে নিয়ে আজকের ভয়েসটা দিচ্ছিলাম। এখানে বেগুনগুলো উল্টে দিচ্ছিলাম। বেগুনগুলো কিন্তু সব শেষে ভাজলাম, কারণ বেগুন ভাজা গরম গরম না হলে কিন্তু ভালো লাগে না। সব সময় খাওয়ার আগে কিন্তু বেগুন ভাজি। তো সোহানা আর মুস্তাকিমকে আমি কিন্তু খাবারটা দিয়ে দিলাম। রান্না কিন্তু এখনও শেষ হয় নাই, অফ ক্যামেরায় সালাদ তৈরি করে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। আর ওইদিকে এখনও মাছের তরকারিটা চুলায় বসানো। তো ওরা খেতে খেতে আমার রান্না হয়ে যাবে, সেই সাথে থালাবাটি এখনও ধোয়া হয় নাই। তো থালাবাটি ধুয়ে রান্নাঘরে কাজটা শেষ করে তারপরে আমি খাবো। তো আসলে কাজ শেষ না করে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে সোহানা খাচ্ছে, মুস্তাকিম খাচ্ছে, ওদেরকে খাবারটা দিয়ে আমি আমার কাজগুলো খুব সুন্দরভাবে করে নিচ্ছিলাম টেনশন ফ্রি হয়ে। এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরে। উপরে যে পাখিটা ছিল চড়ুই পাখির বাচ্চাটা, যেটা উঠতে পারতো না, সেই পাখিটা আবারও নিচে পড়ে গিয়েছিল। তো মুস্তাকিম আমাকে ডাকছিল, আম্মু দেখো পাখিটা না নিচে পড়ে গিয়েছে। তো আমি পাখিটাকে এনে এখন একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবো। মুস্তাকিমের বাবা যেহেতু নাই, উপরে ওঠে পাখিটা রাখা আমার পক্ষে সম্ভব না, তাই এখন আমি এভাবে রেখে দিব। মুস্তাকিমের বাবা আসার পর পাখিটা জায়গা মতো খুব সুন্দর করে রেখে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।